নমঃ শিবায়। 2026-এর 9 মে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এই যে তার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ, রাজ্যের দায়িত্ব পালনের ভার তুলে নেওয়া, এর ফলে আগামীতে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন থাকতে চলেছে, কতটা প্রগতি হবে, কোথায় সমস্যা আসতে পারে, পশ্চিমবঙ্গ আগামী দিনে কেমন চলবেন, শুভেন্দু অধিকারী মহাশয়ের রাজনৈতিক ভবিষ্যৎ কেমন, এবং আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতি কেমন থাকতে চলেছে, এ সমস্ত কিছুটা নিয়ে রাজ্যের উন্নয়ন কতটা হবে, কোথায় রাজ্যের সমস্যা, আমরা কতটা এগোতে পারবো না কোথাও পিছিয়ে যাব, এ সমস্ত কিছু নিয়ে আমি একটি ভিডিও, এই যে উপস্থাপনা আপনাদের সামনে রাখতে চলেছি। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কারণ এই ভিডিওর প্রতিটি পর্বেই কিছু না কিছু তথ্য আপনাদের জন্য রয়েছে আমাদের এই রাজ্যকে কেন্দ্র করে। দর্শক বন্ধু, কোন কোন সেক্টরে লাভ হতে পারে, কোথায় প্রবলেম হতে পারে, সমস্ত কিছু আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যম দ্বারা যতটা পারা যায় আমি রাখার চেষ্টা করব। কিন্তু মূল অনুষ্ঠানে যাবার আগে আমার একটা ছোট্ট কথা রয়েছে। সেটা হচ্ছে যে অনেকেই দেখেছি আমার এই ধরনের যখন পলিটিক্যাল কোনো বিষয়বস্তু নিয়ে কোনো ভিডিও করি, তখন যাদের ভালো লাগে তারা তো সাধুবাদ দেন, আর যাদের ভালো লাগে না তারা যথেষ্ট বিদ্রুপ বিবাদ এসব করে। তার আগে আমি বলে দিই, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িয়ে নিই। অর্থাৎ আমি কারো পক্ষ অবলম্বন করে কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করছি না। জ্যোতিষের নিরীক্ষণ দ্বারা যা আমার জ্যোতিষী যা অবজারভেশনস, যা নিরীক্ষণ, যা আমি পাচ্ছি, সেটাই আমি আপনাদের সামনে রাখছি। সেটা কারো পক্ষে যেতে পারে, কারো বিপক্ষে যেতে পারে। যেমন 2024 আমার এই চ্যানেলে যদি পেছন দিকের ভিডিও সার্চ করেন, 2024-এর লোকসভা নির্বাচন নিয়ে আমি পরিষ্কার বলে দিয়েছিলাম 400 পার করা বিজেপির পক্ষে সম্ভব হবে না। আর এটাও স্পষ্ট করে বলেছিলাম নরেন্দ্র মোদী আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। এখানে কোথাও কোনো আমি ডাউটস রাখিনি, কোনো ইফস অ্যান্ড বাটস রাখিনি। আর সেটাই ঘটেছিল। জ্যোতিষগতভাবে আমি যে তথ্যকে আমি অ্যানালাইজ করেছিলাম সেটাই রেখেছিলাম, আর সেটাই ঘটেছিল। এখানে আমার পক্ষ বিপক্ষ কোনো বিষয় ছিল না। কিন্তু তা সত্ত্বেও পলিটিক্যাল কোনো ভিডিও যদি আমি সামনে রাখি কেন্দ্র করে, তখন কারো যার ভালো লাগে তিনি ভালো বলেন, আর যার খারাপ লাগে তিনি খারাপ বলেন। তো খারাপ বললে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু আপনাদেরকে এটুকুই বলবো, আমি কোনো পক্ষে নেই। এটা একটা জ্যোতিষের আলোকে কি ঘটতে পারে, আমার জ্ঞান বুদ্ধি, আমার পড়াশোনা, আমার রিসার্চ ওয়ার্ক অনুযায়ী আপনাদের সামনে রাখছি। তো দর্শক বন্ধু, শুরু করব মূল অনুষ্ঠান। দেখুন, 9 মে 2026 সকাল 11:32 কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাননীয় শুভেন্দু অধিকারী রাজ্যের প্রথমবার বিজেপি মুখ্যমন্ত্রী রূপে শপথ নেন। এই যে তারিখটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত একটি ঐতিহাসিক তারিখ। শুভেন্দু অধিকারী বেলা 11:32 শপথ নেন। দেখুন, অনেকেই ভাবেন যে 25শে বৈশাখ ভালো দিন, এইসব দেখে শুনে হয়তো নেওয়া হয়েছে। নিশ্চয়ই নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের দিনকে নিয়েই, যাতে রবীন্দ্রনাথের দিনেই শুরু করা যায় এই মহান কাজ, তাই তিনি এটা বেছে নিয়েছেন। কিন্তু জ্যোতিষগতভাবে এর অনেক গুরুত্ব রয়েছে, সেটাই আমার আলোচ্য বিষয়। শুভেন্দু অধিকারী বেলা 11:32 শপথ নেন। জ্যোতিষতাত্ত্বিকগতভাবে এই সময়টি ছিল কর্কট লগ্ন। কর্কট লগ্ন হচ্ছে চর রাশি, অর্থাৎ যা পরিবর্তনকে নির্দেশ করে। চর রাশি অর্থাৎ মুভ করছে মানে পরিবর্তন। তাহলে আর কর্কট হচ্ছে নতুন কিছু শুরু করার পক্ষে ভালো লগ্ন, নতুন কিছু শুরুকে নির্দেশ করে।
শপথ নেবার সময় অনুসারে অর্থাৎ 11:32 9 মে 2026 সাল, এটিকে যদি দেখা যায় তাহলে লগ্ন হচ্ছে কর্কট, দ্বিতীয় কেতু, সপ্তমে চন্দ্র, অষ্টমে রাহু, নবমে শনি মঙ্গল একসাথে যুতি, দশমে রবি বুধ একসাথে বুধ অস্তমিত, একাদশে শুক্র এবং দ্বাদশে বৃহস্পতি। এই হচ্ছে গ্রহ অবস্থান। এটা অত্যন্ত সেন্সিটিভ, কার্মিক এবং ইমোশনালি ভোলাটাইল কুণ্ডলী। যেহেতু এটা চরলগ্ন, তাই আমরা সব ক্ষেত্রে নানা রকম পরিবর্তন প্রতিনিয়ত ফটাফট দেখতে পাবো। ফটাফট শব্দটা হয়তো একটু দেশীয় হয়ে যাচ্ছে, কিন্তু এই কথাটা এই জন্যই ব্যবহার করছি যে দুমদাম দেখতে পাবো। সব ক্ষেত্রে নানা রকম পরিবর্তন আমরা প্রতিনিয়ত দেখতে পাবো। লগ্নপতি চন্দ্রের দৃষ্টি রয়েছে এই লগ্নের ওপর। লগ্নপতি হচ্ছে চন্দ্র, সে লগ্নের দৃষ্টি দিয়ে রেখেছে। ফলে এই সরকার অত্যন্ত আবেগপ্রবণ এবং অত্যন্ত ইমোশনাল হয়ে জনগণের সাথে যুক্ত হয়ে থাকবেন। এমন কিছু ঘোষণা, এমন কিছু কাজ আমরা দেখতে পাবো যাতে মানুষের আবেগ এই সরকারের ওপর আরও গভীর হয়ে ওঠে। দশম ভাব অর্থাৎ মেষ রাশিতে রবি রয়েছে, আর মেষ রাশিতে রবি এক্সল্টেড অর্থাৎ তুঙ্গস্থ হয়। এই গ্রহ অবস্থান এই সংকেত দেয় যে রাজ্য সরকার অত্যন্ত শক্তিশালী, প্রভাবশালী এবং দূরদর্শী হবেন। বড় কোনো সাহসী আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করবেন যা রাজ্যের ভবিষ্যতে মান মর্যাদা বৃদ্ধি করবে। সরকারি বড় কোনো বিনিয়োগ বা কোনো বন্ড বা রাজ্য সরকারের আর্থিক নীতিতে হঠাৎ কোনো বড় পরিবর্তন আমরা দেখতে পাব। 1.5-2 বছর পর পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। 1.5 থেকে 2 বছর পর আপনি দেখতে পাবেন পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষ করে লোহা ও ইস্পাত শিল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটি হাবে পরিণত হতে পারে। হাব মিনস দেখুন, হয় না ব্যাঙ্গালোর হয় না, একটা হায়দ্রাবাদ, ওই ব্যাঙ্গালোর, এগুলো সব কম্পিউটার সিটি, আমাদের মুম্বাই হচ্ছে ফাইন্যান্সিয়াল সিটি। এই যে হাব, তিনি পশ্চিমবঙ্গ ইস্পাত এবং শিল্পের ক্ষেত্রে একটি বড় হাব হয়ে উঠতে পারে। এছাড়াও টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, এন্টারটেনমেন্ট অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি আর জুয়েলারি ইন্ডাস্ট্রি, এ সমস্ত ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাওয়া যাবে। বড় কোনো সাহসী আর্থিক সিদ্ধান্ত সরকার গ্রহণ করবেন যা ভবিষ্যতে রাজ্যের মান মর্যাদা বৃদ্ধি করবে। রাজ্যটি তার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক এবং যে সংস্কৃতি হারিয়ে গেছে সেটাকে ফিরিয়ে এনে শিকড়ের সাথে নিজেদেরকে মেলাবার চেষ্টা করবে। শপথের কুণ্ডলিতে দশমভাবে বুধ আর সূর্য একসাথে থাকার কারণে নেতৃত্ব অত্যন্ত শক্তিশালী থাকবে। হ্যাঁ, এটা হতে পারে রাজনীতি ব্যক্তি কেন্দ্রিক হয়ে উঠতে পারে। প্রশাসনিক ডমিনেন্স আমরা দেখতে পাবো, আর ন্যারেটিভ কন্ট্রোলে থাকবে। মিডিয়া ইনফ্লুয়েন্স বাড়বে। অ্যাগ্রেসিভ পলিটিক্যাল একটা ইমেজ আমরা অবশ্যই দেখতে পাবো, অ্যাগ্রেশন দেখতে পাবো। এই কুণ্ডলীর গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শুক্র। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। কেন? শুক্র স্বগৃহী। আচ্ছা, স্বগৃহের কথা একাদশ। একাদশ কি ঘর? একাদশ ঘর হচ্ছে ইচ্ছা পূরণের ঘর। জনগণের দীর্ঘদিনের নানা রকম ইচ্ছা যা এতদিন বাস্তবায়িত হয়নি, আমরা এই সরকারের শাসনকালে সেই ইচ্ছাগুলোকে অনেকটাই বাস্তবায়িত হতে দেখব। নানা রকম ওয়েলফেয়ার পলিটিক্স, কালচারাল বন্ডিং, মহিলাদের সরকারের প্রতি গভীর আনুগত্য, এগুলো আমরা দেখতে পাব। মহিলাদের সমর্থন, ভালোবাসা, আনুগত্য এই সরকারের সব থেকে শক্তিশালী দিক হবে শুক্রের এই অবস্থানের কারণে। তবে একটা বিষয়ে সর্বদা সরকারকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, কারণ শুক্র ভোগ বিলাসেরও কারক গ্রহ। ফলে করাপশন নেটওয়ার্ক, ফেভারিটিজম, সিন্ডিকেট টাইপ স্ট্রাকচার, লাক্সারি পলিটিক্স, গ্ল্যামার প্রোপাগান্ডা এগুলো বাড়তে পারে। এই ক্ষেত্রে সরকারকে সদা সতর্ক ও সজাগ থাকতে হবে। 11 নম্বর ঘরে শুক্রের এই অবস্থান নিশ্চিতভাবে আমাদের রাজ্যের জন্য একটি মঙ্গলদায়ক অবস্থান। 12 নম্বর ঘরে রয়েছে বৃহস্পতি, যে উচ্চাভিমুখী, অর্থাৎ
মিথুনে রয়েছে আর কর্কটে জুন মাসের 2 তারিখে প্রবেশ করবে, অর্থাৎ উচ্চাভিমুখী, উচ্চ দিকে যাচ্ছে। ফলে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, ধর্মের কারক গ্রহ, নীতির কারক গ্রহ, এ সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রগতি দেখতে পাব। সনাতনী কর্মকাণ্ড এবং আধ্যাত্মিকতার অনুশীলনের যে চর্চা রাজ্যে বৃদ্ধি পাবে। সরকারের কাছ থেকেও এই ধরনের কোনো কাজের জন্য কোনো বিশেষ নীতি ঘোষণা হতে পারে। বিদেশে বসবাসকারী লোকজন এই রাজ্য সরকারকে নানা রকমভাবে সাপোর্ট করবেন। প্রবাসে এবং বিদেশে, মনে রাখবেন প্রবাসে এবং বিদেশে দুটি ক্ষেত্রেই, ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গাতে এবং বিদেশে রাজ্যের ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠবে। ভারতীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গ বিশেষ স্থান অর্জন করবে। শপথের পুষ্টি অনুযায়ী নবমে শনি মঙ্গলের কারণে এটা একটা খারাপ অবস্থান, নবমে শনি মঙ্গল। এর ফলে দুর্বৃত্তমূলক অশান্তি কিন্তু দেখা দিতে পারে। রাজ্যের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত, খুন জখম, এ সমস্ত কিছু ঘটবার যথেষ্ট সম্ভাবনা আছে। আগামী 1 থেকে 1.5 বছর রাজ্যে প্রচুর রাজনৈতিক সহিংসতা দেখা দিতে পারে, যদিও রাজ্য সরকার কড়া হাতে রাজ্যের শৃঙ্খলাকে রক্ষা করার চেষ্টা করবে। পুলিশি ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী থাকবে, ফলে নিশ্চিত এই সমস্তগুলোকে আটকাতে সমর্থ হবে বর্তমান সরকার। এবার আসা যাক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের রাজনৈতিক ভাগ্য নিয়ে 2-1 কথা। শুভেন্দু অধিকারী মহাশয়ের বর্তমান দশা অনুযায়ী 2027 সালের মাঝামাঝি সময় পর্যন্ত যথেষ্ট চ্যালেঞ্জিং, যথেষ্ট সংগ্রাম তাকে করতে হবে। তবে 2027 সালের জুনের পর থেকে একটু মিলিয়ে নেবেন, রেকর্ড কোথাও এটাকে রেখে দেবেন আপনারা যারা ওনাকে ভালোবাসেন, ওনাকে পছন্দ করেন। 2027 সালের জুনের পর থেকে তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি স্বর্ণযুগের অধ্যায় শুরু হয়ে যাবে। আমার এই কথাটা একটু মিলিয়ে নেবেন। তার কুষ্টিতে সূর্য এবং শনি অত্যন্ত শক্তিশালী, যা নির্দেশ করে তিনি জনগণের ব্যাপক সমর্থন পাবেন আর নিজের যোগ্যতা প্রমাণ করবেন। 2027 সালের জুনের পর থেকে তার রাজনৈতিক ক্যারিয়ারে স্বর্ণযুগের শুরু। অনেকেই বলতে পারেন তিনি তো মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আর কি হবেন? না, ঠিক আছে, তিনি রাজ্যের দায়িত্ব পেয়েছেন, কিন্তু শুধু দায়িত্ব পেলে তো হবে না। দায়িত্ব পাওয়ার পর দায়িত্বকে এমনভাবে পালন করতে হবে যাতে ইতিহাস তাকে মনে রাখে, ইতিহাস তাকে বরেণ্য রাজ্যের কর্ণধার হিসেবে মনে রাখে। সেটা তো প্রয়োজন না? তাই 2027 সালের জুনের পর থেকে তার রাজনৈতিক ক্যারিয়ারে স্বর্ণযুগের শুরু হবে। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে আমি এর আগে একটা ছোট্ট ভিডিও করেছি। তা সত্ত্বেও এই ভিডিওতে পরিশেষে আমি এইটুকুই সংযোজন করব যে তার রাজনৈতিক ক্যারিয়ার সম্ভবত শেষ হতে চলেছে। তার কুষ্টিতে বন্ধন যোগ এবং শরীর খারাপ হবার অনেক লক্ষণ রয়েছে। আমি যদি এই যে আমার বক্তব্য, এই বক্তব্যের মাধ্যমে দ্বারা আমি এটাই চাইব তিনি তার শরীরকে নিয়ে বিশেষভাবে নজর দিন, যাতে শরীর তার ঠিক থাকে। কারণ স্বাস্থ্য সমস্যা ঘটবার অনেক লক্ষণ কিন্তু তার কুণ্ডলিতে দেখতে পাওয়া যাচ্ছে, এবং অবশ্যই বন্ধন যোগ এটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেস দল হিসাবে হয়তো টিকে থাকবে, কিন্তু ছোট ছোট উপদল হয়ে যাবে, দলটা অনেক ভেঙে যাবে, অনেক ভাঙন ধরবে, এবং অনেক অনুগতরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাবেন। তো আজ এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি দেখেছেন, তাহলে আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। জ্যোতিষ সংক্রান্ত নানা তথ্য আমি প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসি, আপনারা পেয়ে যাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে যাদের ভালো লাগে,
সে আপনার পরিবারের লোকজন হোক, আত্মীয় হোক, বন্ধুবান্ধব হোক, তাদেরকে শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।